নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পাঁচতলা ভবনের আনাচে কানাচে বসছে নেশার আসর, ছড়িয়ে যাচ্ছে একের পর এক সামগ্রী। দুষ্কৃতীর দৌরাত্মে অতিষ্ঠ মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীরা। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হননি স্বামী, দুজনকেই পরিকল্পনা করে খুন করা হয়েছে। স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাত হলেই বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। পাঁচতলা ভবনের আনাচে কানাচে বসছে নেশার আসর, চুরি যাচ্ছে ফ্যান কল সহ একের পর এক সামগ্রী। জলপাইগুড়ি দিনবাজারে নতুন ভবনে গৃহ প্রবেশের পর থেকেই দুষ্কৃতী আর নেশাখোরদের কার্যকলাপে অতিষ্ঠ মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আলাদা করে লিখিত অভিযোগও করেছে জলপাইগুড়ি পুরসভা। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। 2015 সালের মে মাসে ভয়াবহ আগুন লাগে জলপাইগুড়ি শহরের অন্যতম বড় দিনবাজারে। ভস্মীভূত হয়ে যায় শতাধিক দোকানঘর। বাজারের সেই পোড়া অংশে 7.5 কোটি টাকা খরচা করে পাঁচতলা মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। মাসখানেক আগে হস্তান্তর হওয়ার প্রক্রিয়া শেষ হয় এবং একে একে গৃহ প্রবেশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অভিযোগ, নবনির্মিত পাঁচতলা মার্কেট কমপ্লেক্সে কোনো নিরাপত্তা রক্ষী না থাকায় রাতে বহিরাগত দুষ্কৃতীরা এসে অসামাজিক কাজ করছে। ভবনের প্রতিটি তলা শৌচালয়ের একাধিক সামগ্রী, সোলার প্যানেলের কেবল এবং নানা জিনিসপত্র চুরি যাচ্ছে। বহিরাগতরা এসে নেশার আসর বসাচ্ছে, অসামাজিক কার্যকলাপ হচ্ছে। পুরসভাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন ব্যবসায়ীরা। এইখানটায় আমাদের দোকানপাট তো দিয়েছে, দেওয়ার পরে এইখানটায় চুরি চামারি হচ্ছে, বাথরুমের কল টল সব ভেঙে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমাদের মেন গেটের ওইখানটায় ফলের ঠেলা মেলা লাগায় মেন গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে একদমই কাস্টমার ঢুকতে পারতেছে না ভিতরে। দোকানদারই ঢুকতে পারতেছে না ভিতরে। তারপরে উপরে নেশাখোর মানে এইখানটা সিঁড়ি দিয়ে গিয়ে নেশা টেশা করতেছে। একটু নিরাপত্তার মধ্যে আসি আমরা। আমাদের এইখানটায় মেনটেনেন্স কোনো ঠিক নাই, সব গেটের এইখানটায় নোংরা পাতি এগুলো সব ফেলানো আছে, কাস্টমার ঢুকতে চায় না। আপনারা কি যাচ্ছেন? আমরা চাই আমাদের এইখানটা সিকিউরিটি গার্ড দুক একটা, মেন গেটের ওইখানটায় যাতে ঠেলাগুলো পরিষ্কার করে রাখুক, লোক ঢুকাইতে পারুক। তারপর এখানে নেশা টেশা যাতে বন্ধ হোক, নেশা যদি না করে। আর এগুলো চুরি চামারি যে হচ্ছে, যেমন সাইকেল স্ট্যান্ড হোক, তারপরে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা এখন অব্দি স্টার্ট হয় নাই, বন্ধ আছে। জলের সার্ভিস হচ্ছে না, বাথরুম পায়খানা তো সব তো ভেঙে নিয়ে চলেই গেছে। সমস্যা তো সব দিকেই, কোনোটাই তো সুরাহা হয় না, কেবলমাত্র ইলেকট্রিসিটিটাই পাওয়া গেছে, আর তো কিছুই এখন পর্যন্ত আসেনি। সুইপার, নাইট গার্ড। তো এখানে কি সমস্যা আছে? এটা তো চুরি হয়ে এখন শেষ, কিছুই নেই। কার আবার কেউ ইনসিকিউর অবস্থায় থাকে, সিকিউরিটি না থাকলে যা কি হয়েছে এখানে? ও তো নিশ্চয়ই বসে উপরে, তো আমরা অতটা যাই না, নিশ্চয়ই বসে। আপনারা কি জানিয়েছেন ব্যবসা সমিতিকে? হ্যাঁ, ব্যবসায়ী সমিতির তরফ থেকে মিউনিসিপ্যালিটিকেও জানানো হয়েছে। কোনো পদক্ষেপ বা কোনো কিছু? না, এখন পর্যন্ত তো সেরকম দেখি নেই। আপনারা কি চাচ্ছেন? আমরা যাচ্ছি একটা সুষ্ঠুভাবে চলুক, সমস্ত রকমের বিল্ডিং চালানোর জন্য যেই সব স্টাফ দরকার সেগুলি রিক্রুট করে সুষ্ঠু মতো করব। প্রতিটা বাথরুমের কি একই অবস্থা? একই, মানে 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত। এবং জলের যে ট্যাঙ্ক একদম টপ ফ্লোরে, ট্যাঙ্কের যে সার্ভিস লাইনটা সেটাও কেটে নিয়ে গেছে, এবং সোলারের টোটাল তার সব চুরি হয়ে গেছে। আমরা বহুবার চিঠি করেছি, চেয়ারম্যানকে চিঠি করেছি, আইসি কোতোয়ালিকে ডায়েরি করলাম, এসডিও সাহেবকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। এসডিও সাহেবের ওখানটায় থার্মোকল নিয়ে একটা মিটিং হয়েছিল পরশুদিন, ওনাকেও বললাম যে সমস্ত কিছু, প্রথমে তো নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত বাথরুমের ফিটিংস চুরি হয়ে গেল, সেদিন গেলাম। আবার তারপরের দিন সব কেবল চুরি হয়ে গেল, এক্সস্ট ফ্যান সব চুরি হয়ে গেল, উপর পর্যন্ত দিনের বেলা রাত্রেবেলা সব সময় মদের নেশার আসর বসে, বাইরের থেকে সব লোকজন আসে, সমস্ত কথা প্রশাসনকে বলা আছে।
কিন্তু কোনো সুরাহা হয়নি। আপনারা কি চাইছেন এখন? আমরা তো যা করণীয় আমরা করেছি, এখন সরকারের করণীয় সরকার করবে। পুলিশেও অভিযোগ জানিয়েছেন। পুরসভার তরফ থেকে আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে তাদের। দেখুন, বিল্ডিংটি গত মাসে আমরা হ্যান্ডওভার দিয়েছি, ঠিক আছে। বিল্ডিং এর কিছু কাজকর্ম বাকি ছিল, এখনো কাজ চলছে এবং আমরা দেখতে পেলাম কতিপয় ব্যক্তি সেই বিল্ডিং এর উপরে উঠে অনেক যন্ত্রাংশ নিয়ে গেছে এবং যারা নেশাগ্রস্ত কাজের সঙ্গে লিপ্ত তারাই সম্ভবত এটা করেছে। আমরা পুরসভার পক্ষ থেকে থানায় এফআইআর করেছি। আমরা বিষয়টা দেখছি কিভাবে ঘটলো, পুলিশকেও বলবো বিষয়টা বিশেষভাবে দেখার জন্য, যাতে অভিযান করে পুলিশ এবং পুলিশ অভিযান করা যাবে এবং আমরা যাতে দিবারাত্রি দুই বেলায় যাতে নাইট গার্ড দেওয়া হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি। কেননা নিরাপত্তার অভাব বোধ করছে, সিসিটিভি না থাকা, নৈশ প্রহরী না থাকে। না, নৈশ প্রহরী আমরা ডে নাইট দুটোই ব্যবস্থা করছি। এবং সিসিটিভি তো ওখানে আছে, সিসিটিভি আমাদের ওখানে বহুদিন ধরেই ছিল। যেহেতু বিল্ডিংটা অনেকদিন পরে আমাদের হ্যান্ড ওভার দেওয়া হয়েছে, যখন আমাদের হ্যান্ড ওভার দেয় তখন সিসিটিভি কাজ করছিল। এটাमध्ये আমাদের কন্টিনিউসলি অভিযান চলে। আমরা অনেকবার বলেছি কি যার জায়গা আছে, অনেকবার যখন ফাঁকা জায়গা থাকে ওরা নিজের জায়গাতে একটা ইলুমিনেশনটা বাড়া দেয় আর ওই জায়গাটা একটু করে দেয়, তখন আমরা নিশ্চয়ই সতর্ক থাকতে পারি। আমাদের এই নেশার মধ্যে আমরা কন্টিনিউসলি অভিযান করে ওটার মধ্যে আমরা অনেকবার অ্যারেস্ট করে যারা সাপ্লায়ার আছে, যারা এই নেশাগ্রস্ত আছে ওনাদেরকে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাও। এই জিনিসটা আমাদের কন্টিনিউস চলছে, অভিযান হবে কন্টিনিউস চলছে। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়িতে স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগ। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হননি স্বামী, স্বামী এবং স্ত্রী দুজনকেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ মৃত রেলকর্মীর পরিবার। গত শনিবার জলপাইগুড়ি শহরের 14 নম্বর ওয়ার্ডের 7 নম্বর গলি থেকে রেলকর্মী সানি রাউত এবং তার স্ত্রী নন্দিনী রাউতের দেহ উদ্ধার করে পুলিশ। স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল বলে খবর। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ এবং পরিবারের মনে হয়েছিল স্ত্রীকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। 4 দিন পর মৃত সানি রাউতের পরিবারের দাবি, বিবাদের জেরে স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেনি সানি, বরং তাদের অনুমান স্বামী এবং স্ত্রী দুজনকেই পরিকল্পনা করে খুন করা হয়েছে। ঘটনার পিছনে তৃতীয় কোনো ব্যক্তি যুক্ত রয়েছে। ঘটনার পরবর্তী সময়ে বেশ কিছু তথ্য পুলিশের সামনে হাজির করেছে রাউত পরিবার। তাদের দাবি, পুলিশ সবকিছু খতিয়ে দেখে প্রকৃত ঘটনা সামনে আনুক। ঘটনা হলো প্রথমে যে গত শনিবার সকালে যেটা আমরা জানতে পারলাম যে দুইজন আত্মহত্যা হয়েছেন, কিন্তু আমরা ধীরে ধীরে যখন ফটো বের হয় বা এই আমরা যখন দেখতে পাই তখন দেখতে পাই অনেকগুলো লুপ ফল্ট পাওয়া গেছে এটাতে। যেমন আপনি এটা দেখতে পাচ্ছেন যে মেঝেতে রক্ত পড়ে আছে, রক্ত কেউ মুছেছে, অথচ দুজনের মধ্যে কারো হাতে রক্তের দাগ নেই। আর ছেলে যেটা আছে, ছেলেটা অনেক আঘাত আছে, এখানে অনেক আঘাত আছে। দুজনের মধ্যে যদি মারামারি হয় তাহলে দুজনই আহত হবে, কিন্তু সেক্ষেত্রে ইনার গায়ে কোনো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। অথচ যাকে সুসাইড বলে মনে হচ্ছে সে কিন্তু অনেকটা ইনজার্ড। তার পিছনেও কিছু দিয়ে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হ্যাঁ, স্বামীর মাথার উপরে, পিছনেও স্বামীর পিছনেও কিছু দিয়ে বড় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সামনের দিকেও কিছু অনেক কটা আঘাতের চিহ্ন আছে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি সেটা কোনো। দ্বিতীয় হচ্ছে আপনি সুসাইডের দিকে দেখুন, যে কেউ যদি সুসাইড করে তাহলে সবসময় হবে কি, হাতটা যখন উপর থেকে নিচে পড়বে তখন হাতটা সবসময় সাইডে পড়বে, কোনোদিন হাতটা এইভাবে দুই পায়ের মাঝখানে যাবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে যে হাঁটুটা কিন্তু টোটালটাই কিন্তু ইসের উপরেই আছে, বিছানার উপরেই আছে। তো এই অবস্থায় কিন্তু সুসাইড করাটা খুব অসম্ভব ব্যাপার। তাছাড়া আপনি এই গার্ডটা দেখতে পারবেন, যদি কেউ সুসাইড যদি করে, কেউ এই ফাঁস যদি বানায়, সেক্ষেত্রে গার্ডটা সবসময় পিছনের দিকে হবে। কিন্তু এই গার্ডটা আপনি দেখুন যে বাঁ দিকে আছে। তাছাড়া শুধু তাই নয়, গার্ডের উপরে কিন্তু 2 গিট দেওয়া আছে, এরকম কিন্তু মনে হচ্ছে। যখন হসপিটালে যখন ওটা কেটে যখন গার্ডটা যখন ছিল তখন মনে হচ্ছিল যে 2 গিটের মতো বাঁধা আছে। আপনারা কি মনে হচ্ছে যে আমাদের মনে হচ্ছে একদম দরজা, আমাদের যেগুলো আমরা আজকে ডেপুটেশন দিতে আসছি, যে রক্তের দাগ মেঝেতে পড়ে আছে, সেটাকে হয়তো কেউ মশার চেষ্টা করেছে। দুজনের মধ্যে কারো হাতে রক্তের দাগ নেই। দ্বিতীয় হচ্ছে দরজা খুলে কেউ আর আত্মহত্যা বা মার্ডার করবে না। তৃতীয় হচ্ছে যে খাটের উপর হ্যাঙ্গিং পজিশন, একদম টোটালটাই সন্দেহজনক অবস্থায় হ্যাঙ্গিং পজিশন আছে। তো এইসব জিনিস দেখে আমাদের মনে হচ্ছে না যে এটা আত্মহত্যা বা তৃতীয় কোনো পক্ষের হাত থাকতে পারে। এই জন্য আমরা সঠিক তদন্তের বিচারের জন্য এখানে এসেছি।
মানে আমি 1 তারিখে 28 তারিখে যখন এই কেসটা হয় তখন আমাকে সবাই বলা হলো যে দুজনকে সুসাইড করা হয়েছে। তখন আমরাও ওইটাই মেনে চলছিলাম। আমরা তাও মিডিয়াতে আসি নাই। আমার ভাই আমি দেখতে পারবো না, আমার দাদাকে আমি দেখতে পারবো না, কারণ আমার নিজের ছোট থেকে বড় ওর সাথে হয়েছি, ঠিক আছে। তো আমি ওই দিন আমাকে মিডিয়া অনেক বলছে কিছু বলার জন্য, আমাকে সবাই বলতেছে ওকে মারছে মরে গেছে। কিন্তু এখন যেগুলো ফল লুকগুলো দেখতেছি, যেগুলো প্রবলেম হচ্ছে, সেটাতে আমি দেখে যাচ্ছি অনেকজন এসে আমাকে বলতেছে যে এটা দুজনকে সুসাইড করতে পারে না। এটার জন্য আমি চাই যে আমার এই দাদার 3rd পার্সন হোক বা কি হয়, বা নিজের দিকে মরছে বা দুজনকে মরছে আমরা জানি না, আমরা এটার জন্য ফুল তদন্ত চাই। হ্যাঁ, আমাদের স্যারের কাছে আছি এটাই জন্য যে আমার তদন্ত হোক, ভালো করে তদন্ত হোক। আমরা যাতে যদি নিজে দুজন সুসাইড করে থাকে তাহলে ঠিক আছে, যদি এর মধ্যে মাঝখানে যদি কেউ থাকে আমরা ওর তদন্ত চাই। পিনাকি শীলের রিপোর্ট। বিধায়ক তহবিল থেকে 2টি প্রতীক্ষালয় এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্ল্যান্ট পেল ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। রোগী এবং রোগীদের পরিবার পরিজনদের জন্য বিধায়ক তহবিল থেকে 2টি প্রতীক্ষালয় এবং সৌর বিদ্যুৎ পরিচালিত পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্টের কাজের শিলান্যাস করলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। বৃহস্পতিবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে 2টি কাজের শিলান্যাস হয়। এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার চেয়ারপারসন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, BMOH ডক্টর অঙ্কুর চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। জানা গিয়েছে প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে 3টি প্রকল্পের কাজ হবে। প্রতিনিয়ত প্রচুর মানুষ ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। রোদ বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকে বহির্বিভাগে পরিষেবা নিতে হয় রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের। তবে এবার বহির্বিভাগে সামনে 2টি প্রতীক্ষালয় তৈরি হলে রোগীদের যথেষ্টই সুবিধা হবে। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জানিয়েছেন, দীর্ঘদিন সমস্যা ছিল রোগী এবং রোগীর পরিবারকে পরিষেবা দিতে বিধায়ক তহবিল থেকে কাজ করার সিদ্ধান্ত নেই। খুবই দ্রুত এই কাজটি সম্পন্ন করা হবে। বিধায়ক তহবিল থেকে আমাদের মহকুমা হাসপাতালের জন্য 2টো শেড রোগীদের বসার জন্য 2টো শেড আর একটা পরিশ্রুত পানীয় জলের প্রকল্প আমরা সবাই মিলে এখানে শুরু করি। আমাদের এখানে আমাদের BMO সাহেব আছেন, আমাদের ধূপগুড়ি পৌরসভার পৌর বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সবাই এখানে, এবং অন্যান্য আমাদের যারা আধিকারিকরা সবাই মিলে এখানে কত টাকা আর টোটাল আমাদের শেড হবে 2টো, একটা হচ্ছে 3.5 লক্ষ, একটা 3.5 লক্ষ, আর সাথে আমাদের যে পানীয় জল সেটা প্রায় 6 লক্ষ টাকা। আপনারাই বলুন, এখানে যারা আসেন আমাদের রুগী নিয়ে যারা আসেন তারা এখানে এসে গরমের দিন বা বর্ষার দিনে তারা বাইরে ভিজে যায় এবং খুব তারা অসুবিধার মধ্যে পড়ে। সেগুলো মিলে আমরা লাস্ট যে আমাদের রুগী কল্যাণ সমিতির মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে BMO সাহেব ছিলেন, আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন, আমাদের এই ধূপগুড়ি ব্লকের সবাই মিলে আমরা একটা ওখানে সিদ্ধান্ত নেই যে আমাদের যে বিধায়ক তহবিল আছে সেই বিধায়ক তহবিল থেকে আমরা এই রুগীদের এবং রুগীর বাড়ি থেকে যারা আসেন আর কি তাদের পরিষেবার জন্য আমরা এইটুকু ব্যবস্থা করব। মহকুমা হাসপাতাল তো হয়ে গেছে, বিল্ডিং তৈরির কাজ করা শুরু হবে, এটা খুব শীঘ্রই আর কি। আজকে আমার BMO সাহেবের সাথে আলোচনা হচ্ছিল, বলে খুব শীঘ্রই আপনারা আসবেন আর কি এখানে খবর করার জন্য যে আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালের বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেল। একাধিক দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের দ্বারস্থ ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার কমিটির সদস্যরা একটি মিছিল করে জেলা শাসকের দপ্তরে উপস্থিত হন। এদিন কমিটির সদস্যরা জেলা শাসক দপ্তরের বাইরে উপস্থিত হয়ে নিজেদের দাবি দাওয়া নিয়ে স্লোগান তুলে সরব হন। যদিও আন্দোলনকারীদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। মূলত 6 দফা দাবিতেই তাদের এই ডেপুটেশন কর্মসূচি বলে জানা গিয়েছে। ডেপুটেশনে যা দাবি করা হয়, ক্রান্তি ব্লক অফিস সরকারি নির্দেশিকা অনুযায়ী ক্রান্তি টাউন সেন্সাস এরিয়ার মধ্যেই করতে হবে। ক্রান্তি পুলিশ ফাঁড়িকে অবিলম্বে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করতে হবে। ক্রান্তির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে অবিলম্বে গ্রামীণ হাসপাতালে উন্নত করতে হবে। ক্রান্তিতে কলেজ স্থাপন সহ অন্যান্য দাবি দাওয়া এদিনের স্মারকলিপিতে তুলে ধরা হয়। আমাদের ক্রান্তি ব্লকের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ক্রান্তিতে একটা ব্লক হবে, বিডিও অফিস হবে, এবং সেটা হয়েছিল 2021 সালে হয়েছে ব্লক প্রশাসনিক ব্লক হয়েছে, কিন্তু এখনও স্থায়ী কোনো পরিকাঠামো নেই। সেখানে
শুধুমাত্র ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের একটা অস্থায়ী জায়গায় অফিসটা আছে, তো অবিলম্বে যাতে স্থায়ী অফিসটা হয় সেটা দাবি। তার সঙ্গে হচ্ছে এটা আমাদের যে সরকারি নির্দেশিকা যেটা ছিল মানে ব্লক অফিসের জন্য, সেখানে বলা ছিল যে ক্রান্তি ব্লক অফিসটা হবে ক্রান্তি টাউন সেন্সাস এরিয়ার মধ্যে। কিন্তু এখানে শাসকের কিছু দলের নেতারা, উচ্চপদস্থ কিছু দলের যারা জেলার লেভেলে যারা লিডারশিপরা আছে, তারা ক্রান্তিটাকে বঞ্চিত করে দিয়ে ক্রান্তির আউটসাইডে একটা জায়গায় বিডিও অফিসটা করার জন্য চক্রান্ত করছে। সেটা আমরা করতে দেব না, কারণ এটা সরকারি নির্দেশিকা অনুযায়ী ক্রান্তি টাউন সেন্সাস এরিয়ার মধ্যেই করতে হবে। আর ক্রান্তিতে একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটা দীর্ঘদিন থেকে পুলিশ ফাঁড়ি রয়ে গেছে। আজকে 25 থেকে 30 বছর আগে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি একটা মাঠ আছে, সেটা মাঠটার নাম হচ্ছে ক্রান্তি নতুন থানার মাঠ, কিন্তু এখন পর্যন্ত থানাটা মানে পুলিশ ফাঁড়িটা থানায় রূপান্তরিত হয়নি। এলাকায় প্রায় 7টারও উপরে উচ্চ মাধ্যমিক স্কুল আছে, কিন্তু কলেজের কোনো ব্যবস্থা হয়নি। সেটা আমাদের সাধারণভাবে দারিদ্র এলাকার মানুষ আমরা, সেখানে ছেলেমেয়েদেরকে হয় জলপাইগুড়ি নয় মালবাজারে যেতে হয়, সেখান থেকে তার পড়াশোনার করা খুবই খরচ ব্যয়বহুল। সেই জন্য এই ক্রান্তিতে একটা কলেজ স্থাপন করা দরকার। আর বিশেষ করে হাসপাতাল কি বলবো, একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপরে প্রায় 2 লক্ষ মানুষের নির্ভর করছে। সেখানে যেহেতু ক্রান্তি একটা প্রশাসনিক ব্লক হয়েছে, আপনারা জানেন যে 2টো ব্লক হয়েছিল, একই দিনে ঘোষণা হয়েছিল, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, একটা হচ্ছে বানারহাট ব্লক আর একটা হচ্ছে ক্রান্তি ব্লক। সেখানে বানারহাট ব্লকে স্বাস্থ্যকেন্দ্রের জন্য গ্রামীণ হসপিটালের জন্য অর্থ বরাদ্দ হলেও ক্রান্তিতে যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে তার জন্য কিন্তু গ্রামীণ হসপিটালে উন্নতিকরক আর্থিক কোনো বরাদ্দ হয়নি। সেটা আমাদের লোকাল প্রশাসনের ব্যর্থতাও আছে। যে এই ব্যর্থতা যাতে অবিলম্বে আমাদের এলাকায় মানে ব্লক অফিসটা স্থায়ী অফিস হয় এবং ক্রান্তি টাউন সেন্সাস এরিয়ার মধ্যে, এবং পুলিশ ফাঁড়িটাকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা, কলেজ স্থাপন করা এবং হসপিটালের জন্য অবিলম্বে হসপিটালের জন্য অর্থ বরাদ্দ করে, এবং তাদের পরিকাঠামো সবই আছে, সেখানে অবিলম্বে ব্লক হাসপাতাল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। প্রকৃতিকে প্লাস্টিক দূষণ মুক্ত করতে জলপাইগুড়িতে পথে নামল প্রাথমিক পড়ুয়ারা। প্লাস্টিক দাও প্রাকৃতি বাঁচাও কর্মসূচিতে সামিল হয়ে ছাত্রীদের নিয়ে পথ পরিক্রমা করলেন জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকারা। প্ল্যাকার্ড, পোস্টার হাতে প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের অবহিত করেন পড়ুয়ারা। স্কুল সংলগ্ন এলাকার দোকান, বাড়ি, আবাসন থেকেও ব্যবহৃত প্লাস্টিক এনে জমা করে পড়ুয়ারা। পরে এগুলিকে সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হবে বলে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের একটা সরকার থেকে নির্দেশনামা এসছে যে প্লাস্টিক দাও, প্রকৃতি বাঁচাও আর পুরস্কার নাও। এই কর্মসূচিটা আসলে আমাদের বিদ্যালয়ে অনেকদিন আগে থেকে আমরা নিয়েছি। আমাদের বিদ্যালয় বর্তমানে অনেকটাই প্লাস্টিক মুক্ত আমরা করতে পেরেছি। বাচ্চারা যে প্লাস্টিকের ব্যাগে আগে খাবার আনতো সেটা এখন তারা আনে না। তা আজকে সরকারিভাবে একটা নতুন কর্মসূচি এসছে, আমরাও সেই কর্মসূচিতে সামিল হয়েছি। খুবই ভালো উদ্যোগ এটা, এবং আজকে আমরা শিক্ষার্থীদের নিয়ে আমরা এই এলাকায় ওয়ার্ডে ঘুরব এবং কিছু প্লাস্টিক ম্যাটেরিয়াল কালেক্ট করব, এবং আগামী দিনেও এই কর্মসূচিটা আমাদের চলবে। এটা আমরা পৌরসভার সাথে যোগাযোগ করেছি, ওনারাই হয়তো এই প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। নীতিবেলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজকে প্লাস্টিক বর্জন নিয়ে একটা বার্তা, স্কুলের ছাত্রীদের নিয়ে একটা সচেতনতা মিছিল করা হচ্ছে। এর মূল এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রতি স্তরে মানুষের কাছে একটা বার্তা দেওয়া যে প্লাস্টিক আমাদের জীবনে একটা বিরাট ক্ষতি করে। প্লাস্টিক যাতে সকলে বর্জন করে, ছোট ছোট শিশুদের এই বার্তা মানুষকে আরও সচেতন করবে। আগামী দিনে এরাই ভবিষ্যৎ, এরা সচেতন থাকলে সমাজ ব্যবস্থাও সচেতন থাকবে। এবং এই যে প্লাস্টিক আজকে বর্জন করা হবে সেটা পৌরসভা নির্দিষ্ট স্থানে আমরা সংগৃহীত করে আমরা আমাদের ডাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে দেব। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দী হল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের জুরন্তি চা বাগানে ঘটেছে এমন ঘটনা। বৃহস্পতিবার বাগানের 12 নম্বর সেকশনে পাতানো খাঁচায় ওই চিতাবাঘটি ধরা পড়ে। এদিন স্থানীয় বাসিন্দারা পাতানো খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতর ছোটাছুটি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াড রেঞ্জে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যান। সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা হচ্ছিল। সন্ধ্যার পরে সংলগ্ন এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, শূকর ইত্যাদি। দিন দুয়েক আগে ওই খাঁচা বসানো হয়েছে। এদিন চিতাবাঘ খাঁচা বন্দী হওয়ায় বেশ কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। বাজার থেকে মাছের আঁশ কিনে ঘনবসতি এলাকায় সেই আঁশের প্রক্রিয়াকরণ চলছে, যার ফলে দুর্গন্ধে টেকা দেয় ওই এলাকার বাসিন্দাদের। ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি এলাকায় ঘটে এমনই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা আব্দুর রহমান ধূপগুড়ি বাজার থেকে মাছের আঁশ কিনে আনেন। এরপরে সেই আঁশ ধুয়ে রোদে শুকোতে দেন তিনি। আর সেই সমস্ত প্রক্রিয়ার জন্য এই এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে প্রশাসনিক মহলের অভিযোগ জানিয়ে এই কাজ বন্ধ করা যায়নি বলেও অভিযোগ জানানো হয়েছে। পাশেই রয়েছে একটি হিমঘর। সেই হিমঘর কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, তাঁদের সীমানা প্রাচীর ঘেঁষে একটি বিশাল গর্ত হয়েছে। সেই গর্তে সব পচা জল, খোলার এবং অন্যান্য কিছু ফেলার পরিকল্পনাও রয়েছে। প্রায় 10 ফুট উঁচু পাঁচিল। পাশে গর্ত করার ফলে পাঁচিল ধসে যাওয়ার সম্ভাবনাও আছে। এত বড় পাঁচিল যদি কারোর ওপরে পড়ে যায় তবে দুর্ঘটনার আশঙ্কা করছেন হিমঘর কর্তৃপক্ষ। যদিও আব্দুর রহমানের সাফাই, পেটের দায়ে ছোটখাটো ব্যবসা করি, খুব একটা গন্ধ হয় না। ব্লিচিং পাউডার থেকে ফিনাইল সবকিছুই ছড়িয়ে দেওয়া হয়। জানা গিয়েছে এ বিষয়ে হিমঘর কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মুখে ঢাকা দিয়ে আছেন, কি কারণ? মুখে গন্ধটাই। কিসের গন্ধ এটা? মাছের আঁশের গন্ধ। পাশের বাড়িতে ব্যবসা করে কিন্তু থাকা যায় না গন্ধে, তাই মুখে রুমাল রন্না বেঁধে থাকতে হয় আমাদের সারাক্ষণ। আপনার এইভাবে সারাক্ষণ মানে প্রতিটা টাইমে গন্ধ, সকাল আর বিকাল আর সন্ধ্যার দিকে বেশি আমাদের বাড়িতে গন্ধ। তো থাকেন কি করে? বাড়িতে থাকেন তাহলে কিভাবে? ওইভাবে থাকতে হয়। বললেই তো মারতে আসে আমাদের। যদি বলতে যাই যে মেডিসিন ব্যবহার করো, তাহলে আমাদেরই মারতে আসে। বলতে চাই তোমাদেরই কি গন্ধ লাগে, এইভাবে বলে। আশেপাশে তো আরো অনেক বাড়ি আছে, তাদেরও কি একই সমস্যা? সবারই তো গন্ধ লাগে। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের দেয়ালের সঙ্গে লাগোয়া আব্দুল রহমান, পিতা আব্দুল গফুর, ওনার বাড়ি। উনি ওখানে আমাদের দেওয়াল গা ঘেঁষে এক বিরাট গর্ত করেছে, যে গর্তের কারণে আমাদের দেওয়ালটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে বর্ষা নামলে। আর ওনারা ওখানে কিছু কাজকর্ম, মাছের আঁশের একটা কাজ করে যা শুনতে পাচ্ছি, এবং যার থেকে একটা দুর্গন্ধ ছড়ায়। প্রতিদিন যে ওই দুর্গন্ধটা আসে তাতে আমাদের ভেতরে যারা থাকে ওই এলাকায় তাদের একটা অসহ্য যন্ত্রণা হয়। বিশেষ করে খাওয়া দাওয়ার সময় যদি ওরকম গন্ধ আসে তাতে খুবই কষ্টদায়ক ব্যাপার। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে? এটা এখানে ইদানিং আস্তে আস্তে বাড়ছে, তো মাস কয়েক হয়ে গেল। এ ব্যাপারে কোথাও কি আপনারা দাবি জানিয়েছেন? এ ব্যাপারে এলাকার থেকে একটা মার্চ পিটিশন ওরা করেছিল, তাতেও আমাকে স্টোরের পক্ষ থেকে সায় দেওয়া হয়েছিল, সই সাবুত করে দিয়েছিলাম। আর আমি একদিন নিজে এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়ে সরজমিনে দেখে এসেছি এবং ওনাকে বলেছি, তো বলছে না এটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো গর্ত। কিন্তু তারপরেও দেখতে পেলাম যে কোনো হয়নি, কিছুই করেনি। তখন আমরা চিঠি করেছি, অবজেকশন জানিয়েছি প্রধান এবং প্রশাসনিক লেভেলে, বিডিও, এসডিও, সভাপতি। এছাড়াও যেহেতু দুর্গন্ধের একটা ব্যাপার রয়ে গেছে এবং জমা জল থাকছে সেখানে, যে নোংরা জমা জলটা থেকে ভবিষ্যতে মশা মাছির উপদ্রব হবে এবং হয়তো ম্যালেরিয়া, ডেঙ্গু শুরু হবে এই এলাকায়। সেই কারণে আমরা বিএমওএইচ এবং এইচকেও জলপাইগুড়িতে যাচ্ছি। ধীমান রায়ের রিপোর্ট।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে। বৃহস্পতিবার খেলায় অংশগ্রহণ করে নেতাজি মডার্ন ক্লাব বনাম এফইউসি। খেলার ফলাফল অনুযায়ী নেতাজি মডার্ন ক্লাব জয়ী হয়। নেতাজি মডার্ন ক্লাব 3টি গোল করে। দলের তরফ থেকে গোল করেন ছোটন শীল, কুনাল মঙ্গার। এফইউসি টিম 2 গোল করে। দলের হয়ে গোল করেন পিন্টু দাস, রঞ্জিত রায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন নেতাজি মডার্ন ক্লাবের ছোটন শীল। পিনাকি শীলের রিপোর্ট। ধূপগুড়ির গধেয়ার কুঠি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো 4 দলের প্রীতি কাবাডি প্রতিযোগিতা। এদিন এই প্রতিযোগিতায় অংশ নেয় গধেয়ার কুঠি উচ্চ বিদ্যালয় ছাড়াও ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়, কালীরঘাট দেওয়ান চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং মেখলিগঞ্জের উপন চৌকি উচ্চ বিদ্যালয়ের অনূর্ধ্ব 19 বালিকা দল। দম ধরে কাবাডি কাবাডি ধ্বনি তুলে প্রতিপক্ষকে ছুঁয়ে দিয়ে পয়েন্ট সংগ্রহে ব্যস্ত ছিল খেলোয়াড়েরা। উত্তেজনাপূর্ণ খেলায় প্রতিটি দলই নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করে। চূড়ান্ত পর্বে কালীরহাট দেওয়ান চন্দ্র উচ্চ বিদ্যালয়কে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গধেয়ার কুঠি উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। রানার্স হয় কালিয়াহাট দেওয়ান চন্দ্র উচ্চ বিদ্যালয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। আজকে আমাদের স্কুলে গদাইগুটি উচ্চ বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হয়েছে। এতে 4টা অনূর্ধ্ব 19 4টে দল এখানে অংশগ্রহণ করেছিল। 4টে স্কুল থেকে 4টে দল এসেছিল। ডাকুমারি ডিএন হাই স্কুল, কালীরহাট ডিসি হাই স্কুল, উপন চৌকি হাই স্কুল মেখলিগঞ্জ থেকে এবং আমাদের আয়োজক স্কুল গদাইগুটি হাই স্কুল। 4টা দল অংশগ্রহণ করেছিল। 4টা দলের মেয়েরা কাবাডি প্রতিযোগিতায়, এবং এতে আমাদের গদাইগুটি হাই স্কুলের অনূর্ধ্ব 19-এর বালিকারা চ্যাম্পিয়ন হয়েছে এতে, এবং রানার্স হয়েছে কালীরহাট ডিসি হাই স্কুলের ছাত্রীরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাঁচতলা ভবনের আনাচে কানাচে বসছে নেশার আসর। চুরি যাচ্ছে একের পর এক সামগ্রী। দুষ্কৃতীর দৌরাত্মে অতিষ্ঠ মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীরা। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হননি স্বামী। দুজনকেই পরিকল্পনা করে খুন করা হয়েছে। স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।